আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমার স্কুল ঠিক প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আপনারা যারা 2026 সালের 27 ফেব্রুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা যে রেগুলার ক্লাসগুলো নিয়ে থাকি, যে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আরেকটা লাইভ ক্লাস নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। সো সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে যাওয়ার পর আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন। এবং আজকে খুব চমকপ্রদ দুইটা জিনিস আমরা ইনশাল্লাহ আজকে আমাদের যে বাকি যতটুকু ছিল প্রথম অধ্যায়ের, সেই প্রথম অধ্যায়ের বাকি ইনফরমেশনগুলো বা জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো। সো সেই জিনিসগুলো জানার জন্য বা সবকিছু পড়ার জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে এবং সেই সাথে সাথে মনোযোগ সহকারে নোট করতে হবে, প্লাস হচ্ছে ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাটেন্ড করতে হবে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছেন প্রচন্ড ঠান্ডা লাগছে, এই জন্য আসলে একটু মনে হয় ইন্টারাপ্ট হতে পারে মাঝে মধ্যে। সো একটু অবশ্যই সুন্দর ভাবে আপনারা আমাদের প্রিয় স্টুডেন্টস, আপনারা এগুলো অবশ্যই একটু বিবেচনায় রাখবেন। সো আমার সাথে কে কে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে যাওয়ার পর আমাদেরকে অবশ্যই একটু জানাবেন। সো আপনারা জানেন যে আমার স্কুলের একটা অনবদ্য উপহার আপনাদের জন্য, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য, যে যারা আসলে নার্সিং পরীক্ষা দিতে আসলে টাকা পয়সার সমস্যার মধ্যে ছিলেন, তাদের জন্য আমরা পুরো ফুল কোর্সটাই কিন্তু ফ্রিতে দিয়েছি। শুধুমাত্র এক্সাম বেসটা আমরা শুধুমাত্র আসলে একটা পেইড বেসের মধ্যে রাখছিলাম এবং সেটা খুব যত সামান্য একটা টাকার মাধ্যমে আমরা কিন্তু আপনাদের এক্সাম বেসটা আর কি কন্টিনিউ করেছিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছি ইসরাত জাহান যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সো সবাই একটু যুক্ত হয়ে যাবেন, আমি একটু সময় নিব যাতে সবাই একটু যুক্ত হতে পারে, তারপরে কিন্তু বেসিক্যালি আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। সো আমরা আজকেও কিন্তু কোষ ও এর গঠন সম্পর্কে বাকি যে আলোচনাটুকু আছে সেই আলোচনাটুকু ইনশাল্লাহ আজকে শেষ করব। কোষ ও এর গঠন সম্পর্কে বাকি যে কোষ ও এর গঠন, এটা সম্পর্কে বাকি যে আলোচনাটুকু বাকি ছিল সেটা আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে ফেলবো। সো সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনার পরিচিত যদি বন্ধু বান্ধবী থাকে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবেন। এছাড়া টাইমলাইন সহ বিভিন্ন জায়গাতে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন ক্লাসগুলো, কারণ তাহলে কি হবে, আপনার দেখা দেখে অন্যরাও কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তো সুমাইয়া শিমু যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। তো আমরা বেসিক্যালি ক্লাসটা তাহলে শুরু করব। তো আমি আর একটু সময় নেব, তার আগে একটু বলে রাখি আমার স্কুলে যে বললাম যে আমাদের যা শুধু কি ছিল, আমাদের শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি আমরা শুধুমাত্র এক্সাম বেসটা কন্টিনিউ করছি। আমাদের এক্সাম বেসটা যদি আপনাদেরকে একটু জাস্ট দেখাই দিই যারা নতুন আসবে তাদের জন্য, আমাদের বিএসসি এবং ডিপ্লোমা দুইটা আলাদা আলাদা কোর্স, বা মিডওয়াইফারি যেটা বলি আমরা তিনটা, এই ডিপ্লোমার মধ্যে আমরা মিডওয়াইফারিটাকে ইনক্লুড করে দিয়েছি। তো বিএসসিতে যারা পরীক্ষা দিবেন, বিএসসিতে তাদের জন্য একটু বলে রাখি আমাদের কিন্তু পরীক্ষা হবে 168টি, আর ডিপ্লোমা যারা পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষা হবে কিন্তু 168টি। ঠিক আছে, একই ধরনের পরীক্ষা। বিএসসিতে কোর্স ফিটা কিন্তু খুবই কম, আপনারা সবাই জানেন যে এই কোর্স ফিটা হচ্ছে 600 টাকা, এবং আমাদের ডিপ্লোমা যারা আছে তাদের জন্য কোর্স ফিটা হচ্ছে 500 টাকা। এটাই হচ্ছে যে একেবারে সুন্দর আপডেট, মানবিক গুণাবলী সহ সম্পূর্ণ সুন্দরভাবে এই কোর্সটা কিন্তু আছে চলমান আমার স্কুলের। সো আপনারা যারা আসলে ভর্তি হতে চান যে না আমি একটু পরীক্ষা দিতে চাই, কারণ জাজমেন্ট না থাকলে আসলে পড়াশোনা করে মজা লাগে না। ঠিক আছে, কম্পিটিশন নাই, তো সেখানে পড়াশোনা করে কি হবে। যেমন আজকে আমি একজনকে গল্প বলতেছিলাম, স্টুডেন্টদেরকে, অফলাইনে স্টুডেন্টদেরকে গল্প বলতেছি এরকম যে আমি একটা মাদ্রাসায় দিছি, তো মাদ্রাসায় যাওয়ার পর আমাকে বলতেছে যে ভাই আমার রোল আছে 2। তো আমি ভাবছি মনে হয় স্টুডেন্টরা মনে হয় খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, কারণ 2 রোল বা 1 রোল হওয়াকে আমরা খুব সুপ্রাব একটা জিনিস বা এক্সট্রা ট্যালেন্টেড একজন মানুষ হিসেবে চিনে থাকি। বাট পরবর্তীকালে আমি শুনলাম যে এখানে স্টুডেন্ট আছে কয়জন, তো স্টুডেন্ট আছে মাত্র 3 জন। তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি পরীক্ষা না দেন বা জাজমেন্টের মধ্যে যদি না আসেন, তাহলে কি হবে, ওই যে আপনি আছে 3 জনের মধ্যে আপনার রোল হয়ে যাবে 2, অর্থাৎ সর্বশেষ যে আছে যে ফেল খায় সে তার রোল হয়ে যাবে 3। ওকে, সো দ্যাটস ওয়াই পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের পেজে এবং আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সো যাই হোক, আমরা ক্লাসে ব্যাক করি। আমরা লাস্ট ক্লাসে কোষ এবং এর গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমি একটা কোশ্চেন দিয়ে আপনাদের সাথে ক্লাসটা শুরু করতে চাই। কোশ্চেনটা হচ্ছে কোষ এটা আবিষ্কার করছে কে, বা কোষের জনক কে, কোষ এর জনক কে। এই কোষকে কি বলা হয়, জীবদের গঠনগত এবং কার্যিক একক, জীবদের গঠনগত এবং কার্যিক একক বলা হয় কোষকে। বাট কোষ আবিষ্কার করছে কে, একটু বলবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। জীবদের গঠনগত কার্যিক একক বলা হয় এটাকে, বাট গঠনগত কার্যিক একক, বাট আমরা কোষটা আবিষ্কার করছে কে, একটু জাস্ট একটু কমেন্ট করবেন। ওকে, কে কে জানেন একটু কমেন্ট করে ভাইয়াকে একটু জানাই দেন।
কোষ এটা আবিষ্কার করছে কে? কে কে জানেন? আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, সো সবাইকে অবশ্যই একটু কমেন্ট করতে বলবো, কারণ আপনার প্রিভিয়াস পড়াটা কতটুকু মুখস্থ হয়েছে বা কতটুকু মনে আছে সেটা একটু জাস্ট আমি এখানে একটু সুন্দর করে আপনাদের থেকে একটু পড়া নিয়ে নিই, ঠিক আছে? এই যে অনলাইনে তো আসলে পড়া নেওয়ার সুযোগ নাই, সরাসরি বাস্তবে হইলে হয়তো বা পিটানি দিতাম বা সুন্দর করে ধরতাম, এই বল অমুক কর তমুক কর, বাট অ্যাকচুয়ালি তো এটা তো আসলে এখানে সম্ভব না। সো আমি আপনাদের প্রিভিয়াস যে পড়াশোনা করছেন সেখান থেকে জাস্ট একটু পড়াশোনা নিয়ে নিব যে কোষ এর আবিষ্কারক কে, কে কে জানেন একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা কিন্তু এটা বলছিলাম এবং আপনাদেরকে পড়াইছি, কেউ যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন ভাইকে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে আর কি। ভালো হবে বলতে আসলে আমরাও সবাই বুঝতে পারবো, ঠিক আছে? সুবর্ণ আক্তার আর যে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, বা বেঁচে আছে এই জন্য আলহামদুলিল্লাহ, বাট সুস্থ না, ঠিক আছে? এই জন্য বলতে পারতেছি না যে সুস্থ আছে। সো আশা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো ইয়াসমিন সুলতানা ইভা বলছে রবার্ট হুক, ভেরি গুড, সাবাস, অসাধারণ উত্তর দিয়েছে এবং চমৎকার, তোমার মনে আছে, বোঝা যাচ্ছে। এটা কি হবে? রবার্ট হুক। কি হবে? রবার্ট হুক, এটা আমরা পড়াইছিলাম। তো দেখো লাস্ট ক্লাসে আমরা কিন্তু পল্টে পল্টে কোষের যে অঙ্গ প্রত্যঙ্গ বা সামথিং যেগুলো আছে এগুলো পল্টে পল্টে আমরা কিন্তু প্লাস্টিটে যে শেষ করেছিলাম। তো আজকে আমরা প্লাস্টিটের পরে আরো বাকি কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটু আলোচনা করবো। উমনে হাফসা বলছে রবার্ট হুক, প্রত্যয় রানা বলছে রবার্ট হুক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার উত্তর হয়েছে। চলো তাহলে রবার্ট হুকের পরে আমরা একটু চলে যাই, সেটা হলো কোষের গঠনে আমরা বাকি যে জিনিসগুলো আমরা এখন পড়ে পারিনি সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো, সেটা হলো সেন্ট্রিওল নিয়ে একটু কথা বলি। সেন্ট্রিওল, ঠিক আছে? তো সেন্টিওল নিয়ে আমি বলছিলাম, সেন্টিওলটা বেসিক্যালি হচ্ছে প্রাণীর দেহে পাওয়া যায়, এটা কিন্তু উদ্ভিদের দেহে কিন্তু পাওয়া যায় না। এটা কিসে পাওয়া যায় না? উদ্ভিদের দেহে কিন্তু পাওয়া যায় না, বেসিক্যালি এগুলো আছে উদ্ভিদের দেহে পাওয়া যায় না। তো আমাদের এত বেশি কিছু আসবে না যে সেন্টিওল থেকে আসলে কি হয়, আমরা সেন্টিওলের কাজগুলো একটু জাস্ট মনে রাখবো। সেন্টিওল এর বেসিক যে প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজনে সহযোগিতা করে। কোথায় সহযোগিতা করে? কোষ বিভাজনে সহযোগিতা করে, এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। বিভাজনে সহযোগিতা করে, ঠিক আছে? কোষ বিভাজনে সহযোগিতা করে, আমরা পড়ছি আগেই কোষ বিভাজন কত প্রকার, 3 প্রকার বা সামথিং যেগুলো ছিল, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো আমরা পড়ে ফেলছি। কোষ বিভাজনে সহযোগিতা করে কে? সেন্ট্রিওল। এবং সর্বশেষ এই যে আমাদের মতো বিশাল বিশাল মানুষের সৃষ্টি হয়েছে, এই মানুষের সৃষ্টি কিন্তু একেবারে জন্মের শুরু থেকে শুরু হয় যখন আছে মায়ের দেহের ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে মিলিত হয় কে? এই মায়ের দেহের ডিম্বাণুর সাথে মিলিত হয় পিতার দেহ থেকে আসা শুক্রাণু। এই শুক্রাণু লক্ষ লক্ষ শুক্রাণুর সাথে কম্পিটিশন করে ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে। তাহলে কম্পিটিশন কিন্তু আমাদের শুরু থেকেই, জীবনের শুরু থেকেই কম্পিটিশন চলতেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কম্পিটিশন ইনশাল্লাহ চলবে। তো দেখো সেন্টিওল, এই যে শুক্রাণু, এই শুক্রাণুর লেজ গঠন করে আসছে সেন্টিওল। শুক্রাণু কি করে? শুক্রাণুর লেজ গঠন করে। তাহলে এটা একটু লিখে নিতে হবে, লেজ গঠন করে। জাস্ট এই কথাটা একটু সুন্দর করে লিখে নাও, গঠন করে, এই কথাটা একটু সুন্দর করে সবাই একটু লিখে নাও। ওকে, শুক্রাণুর লেজ গঠন করে। ওকে, সো এটা একটু সুন্দর করে তাহলে একটু লিখে নাও সবাই। ওকে, সো এটা একটু সুন্দর করে লিখে নাও যারা যারা আসো। তাহলে শুক্রাণু কি করে? লেজ গঠন করে, ঠিক আছে? এই কথাটা একটু সুন্দর করে ভাইয়া লিখে নাও, ঠিক আছে? এই দুইটা কথা একটু সুন্দর করে লিখে নাও। ওকে, সো এই দুইটা জিনিসই মোটামুটি আমাদের আসলে যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল থেকে এই বেসিক যে দুইটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট দুইটা একটু বেশি পরীক্ষা আসে, তাহলে এই দুইটা কথা একটু মনে রাখবা। যদি বলে যে সেন্ট্রিওল কি কি গঠন করে, এর প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনে সহযোগিতা করে এবং দ্বিতীয় কাজ হচ্ছে শুক্রাণু লেজ গঠন করে, ঠিক আছে? শুক্রাণুর যে লেজটা থাকে এইভাবে সামনে যাইতে সহযোগিতা করে, সেই লেজ গঠনে সহযোগিতা করে, ঠিক আছে? তাহলে চলো পরে চলে যাই, আমরা সেন্ট্রিওলটা শেষ করে ফেললাম। সেন্ট্রিওলের পরে আমাদের যেটা আছে সেটা হলো, আমরা বেশি কিছু পড়বো না, অত বেশি ডিপে যাব না, আমরা অল্পের মধ্যে যেগুলো দরকার সেই জিনিসগুলোতেই চলে যাবো। এরপর আমরা নিউক্লিয়াস পড়বো। কি পড়বো? নিউক্লিয়াস পড়বো, ঠিক আছে? তো আমরা একটু নিউক্লিয়াসে চলে যাই, চলো। তো নিউক্লিয়াস নিয়ে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে, নিউক্লিয়াস নিয়ে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে, নিউক্লিয়াস এই যে শব্দটা, নিউক্লিয়াস নিয়ে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো ভাইয়া, আমাদের নিউক্লিয়াসকে কি বলা হয়? একটু কমেন্ট করে জানাই দিবা তো ভাইয়াকে, একটু নিউক্লিয়াসকে কি বলা হয় একটু কমেন্ট করে সবাই একটু সুন্দর করে কমেন্ট করে জানাই দাও তো, নিউক্লিয়াসকে কি বলা হয়? এটা আমি আগের পড়াইছিলাম তোমাদেরকে, একটু যারা যারা জানো একটু বলবা নিউক্লিয়াসকে কি বলা হয়, বলো তো নিউক্লিয়াসকে কি বলা হয়? একটু কমেন্ট করে ভাইয়াকে একটু জানাই দাও। তো দেখো নিউক্লিয়াসের মধ্যে 4টা অংশ থাকে, আগের দিন বলছিলাম। নিউক্লিয় এনভেলপ, নিউক্লিয় এনভেলপ, নিউক্লিয় এনভেলপ থাকে। তারপরে ধরো যে আর কি থাকতে পারে, নিউক্লিয় এনভেলপ থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিয় প্লাজম।
ওকে, এটা একটু সুন্দর করে লিখে নাও। নিউক্লিওপ্লাজম থাকে, এরপর আছে নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস এবং নিউক্লিও মেমব্রেন কি থাকে, নিউক্লিওলাস থাকে এবং লাস্টের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি থাকে? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এই চারটা জিনিস নিয়ে আছে নিউক্লিয়াস গঠিত হয়, ক্রোমাটিন তন্তু। তো বেশি যে কোশ্চেনটা আসবে তন্তু, আমাদের বেশি যে কোশ্চেন আসে নিউক্লিয়াসকে কি বলা হয়, এই কোশ্চেনটা আমাদের সব থেকে বেশি আসতে পারে। নিউক্লিয়াসকে কি কি বলা হয়, বুঝছো? ওকে স্যার, একটু বলবা যে নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে কি বলা হয়? কে কে জানো ভাইকে একটু কমেন্ট করে জানাই দাও, নিউক্লিয়াসকে কি বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়াসকে কি বলা হয়, কে কে জানো ভাইকে একটু কমেন্ট করবা, নিউক্লিয়াসকে কি বলা হয় একটু বলো তো দেখি, কে কে জানো? অবশ্যই একটু কমেন্টগুলো একটু দেখে নি, হয়তো আমার ভাই এবং আপুরা কমেন্ট করেছে, সো আমি একটু কমেন্টগুলো দেখে নিব। সো তোমরা যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা, যারা এখনো শেয়ার করো না অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে। তো ইয়াসমিন সুলতানা ইভা বলছে কোষের মস্তিষ্ক বলা হয়, সুবর্ণা বলছে কোষের মস্তিষ্ক বলা হয়, উম্মে হাবিবা সেও কিন্তু বলছে কি বলছে, কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? কোষের মস্তিষ্ক। সুন্দর করে মনে রাখবা, কোষের মস্তিষ্ক। আর একটা নামে ডাকা যাইতে পারে কোষের প্রাণকেন্দ্র, এটাও কাকে বলা হয়? এই নিউক্লিয়াসকে, কোষের প্রাণকেন্দ্র। জাস্ট এই দুইটা কথা একটু মনে রাখবা, প্রাণ কেন্দ্র। ঠিক আছে, প্রাণ কেন্দ্র। ওকে, এই দুইটা কথা একটু সুন্দর করে মনে রেখো। তাহলে কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়, আর একটা কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র বলা হয়। জাস্ট এই দুইটা কথা একটু সুন্দর করে সবাই একটু সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে ভাই, এই দুইটা জিনিস তোমাদের পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। এখন আমরা চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের উপর ভিত্তি করেই বেসিক্যালি আছে সবকিছু হয়ে থাকে। অর্থাৎ আমাদের মতো যে মানুষের সৃষ্টি হয়েছে, এই মানুষের সৃষ্টি যে হয়েছে এটাও কেন হয়েছে? কারণ হচ্ছে ক্রোমোজোমের উপর ভিত্তি করে। এই ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়েছে বংশগতির ভৌত ভিত্তি। কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, বংশগতির ভৌত ভিত্তি। একটু সুন্দর করে লিখে নাও, ভৌত ভিত্তি। ঠিক আছে, ভৌত ভিত্তি। ওকে, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। এখন আমাদের মাঝে মাঝে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসবে, যে কোন জায়গার ক্রোমোজোম কয়টা থাকে। ঠিক আছে, যেমন ধরো মানুষের কথা যদি কেউ বলে, মানুষ, এই মানুষের কিন্তু ক্রোমোজোম থাকে কয়টি? 46টি। এই 46টির মধ্যে আবার একটা কথা আছে, এর মধ্যে দুই ধরনের ভাগ করা হয়, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোসোম। কি ভাগ করা হয়? অটোসোম। ঠিক আছে, অটোসোম, সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোসোম। সেক্স ক্রোমোজোম থাকে আছে 2টি, তার মানে আছে এক জোড়া। কয়টি? এক জোড়া। আর অটোসোম থাকে হচ্ছে 22টি, বা সেখানে সরি 44টি, মানে হচ্ছে তোমার 22 জোড়া। কত জোড়া? 22 জোড়া। ওকে, এটা একটু সুন্দর করে লিখে ফেলো, 22 জোড়া। এই সেক্স ক্রোমোজোম যেটা আছে এটা কি করে? এটা মূলত আসলে লিঙ্গ নির্ধারণ করে। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণের যে কাজটা সেটা কে করে? এই সেক্স ক্রোমোজোম করে। তো মানুষের লিঙ্গ বেসিক্যালি আছে দুই ধরনের হতে পারে। এক্স সেক্স যদি হয় তাহলে ধরে নিবা সেটা কি হয়ে যাবে? মেয়ে। ওকে, সেটা কি হয়ে যাবে? মেয়ে। আর এক্স ওয়াই যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ছেলে। এই দুইটা জিনিস আমরা মোটামুটি কনফার্ম, তাই না? আর অটোসোম কি করে? আমাদের দেহে চুল কেমন হবে, আমার চোখটা কেমন হবে, আমার নাকটা কেমন হবে, আমার গালটা কেমন হবে, আমার গায়ের বর্ণটা কেমন হবে, এই প্রত্যেকটা জিনিস নির্ধারণ করে কে? অটোসোম। কে নির্ধারণ করে? অটোসোম। ওকে, অটোসোম নির্ধারণ করে। কে নির্ধারণ করে? অটোসোম নির্ধারণ করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো ভাইয়া পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে এবং প্রচন্ড পরিমাণে আসা জিনিসগুলো প্রচন্ড সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু মানুষের গুলো পড়লাম, আমাদের আরো কিছু প্রাণীর তা একটু পড়ার দরকার হয়ে যায়। তো সেই প্রাণীর নামগুলো একটু জাস্ট আমরা একটু আলোচনার মধ্যে নিয়ে চলে আসি, যে প্রাণীগুলোর মধ্যে কোনগুলো একটু পড়বো। যেমন ধরো যদি বলে ধান, ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টি। ঠিক আছে, 24। তারপর যদি বলে ভাইয়া গম, যে গম আমরা খেয়ে থাকি, এই গমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 42। ঠিক আছে, গমের ক্রোমোজোম সংখ্যা কত? 42। পেঁয়াজ, এটা পরীক্ষা আসতে পারে, পেঁয়াজ, এই পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কয়টি? 16টি। তারপর ধরো আসতে পারে যদি বলে যে ইঁদুর, ইঁদুর যদি বলে ইঁদুরের কয়টি? ইঁদুরের হবে হচ্ছে 40টি। তারপরে ধরো যে বলে যদি বলে গরিলা, গরিলা, ঠিক আছে, গরিলার হবে 48টি। গরিলার কয়টি? 48টি। ঠিক আছে, একটু মনে রেখো, 48টি। গরিলা হচ্ছে 48টি। তারপর হচ্ছে হাইড্রা, হাইড্রার নাম আমরা শুনছি, হাইড্রা, এই হাইড্রার হবে হচ্ছে কয়টি? হাইড্রার হচ্ছে 32টি। কয়টি? 32টি। ঠিক আছে, হাইড্রার হচ্ছে 32টি। এর বাইরে ধরো যে যদি আমি আরেকটু সুন্দর করে বলি যে মানুষের সাথেও কিন্তু বেশ কিছু জায়গায় মিল রয়েছে, যেমন খরগোশ, খরগোশের হচ্ছে 44টি।
খরগোশের কয়টি? 44টি, বুঝছো? খরগোশের হচ্ছে 44টি। ওকে, সবগুলোই কিন্তু টি, সবগুলোই কিন্তু ভাইয়া টি। একটু সুন্দর করে মনে রেখো, সবগুলোর কি হবে? টি হবে। সবগুলোর কি হবে? টি হবে, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মনে রাখবা। ওকে, সবচেয়ে কম যদি কখনো কেউ জিজ্ঞেস করে কম, সেটা হচ্ছে কি কার হবে? গোলকৃমির হবে। কার হবে? গোলকৃমি। গোলকৃমির হচ্ছে 2টি, ঠিক আছে? জাস্ট হচ্ছে 2টি। ওকে, জাস্ট সবগুলোর সাথে একটু টি লাগাই দিই, তাহলে তোমাদের জন্য সুন্দর হবে দেখতে। টি অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কয়টি, এটা যদি পরীক্ষায় কখনো আসে ইনশাল্লাহ তোমরা পারবা। ইনশাল্লাহ তোমরা এইগুলো যদি পড়ো তাহলেই হবে। মানুষ সহ বাকি যেগুলো আমি তোমাদেরকে জানাই দিলাম, এইগুলো যদি ইনশাল্লাহ পড়ো আর কিচ্ছু লাগবে না। মানুষ সহ এই যেগুলো তোমাদেরকে জানাই দিছি ভাই, ইনশাল্লাহ এগুলো যদি পড়ো আর তোমাদের কিচ্ছু আসবে না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি একটু সুন্দর করে পড়ে ফেলো আর কিচ্ছু আসবে না, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়া এইটা পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা। এইটা পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা, ঠিক আছে? এইটা পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, আমি কিন্তু কিছু কোশ্চেনও ধরবো, মাঝে মাঝে কোশ্চেন দিব তোমাদের, সো টেনশন নেওয়ার কিছু নাই। তো তাহলে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি বা বংশগতির যে উপাদান, সেই উপাদান হচ্ছে কি এইটা। ওকে, তেজুজুলা সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। কোষের মস্তিষ্ক বলছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই পর্যন্ত একটু সুন্দর করে একটু লিখে ফেলো, ঠিক আছে? তাহলে চলো পরে চলে যাই। এইবার আমরা এই ক্রোমোজোমের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যেটা নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি পাওয়া যায়? নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা একটু পড়াশোনা করব। কি নিয়ে? নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সো একটু দেখো, এই যে নিউক্লিক অ্যাসিডের কথা আমরা পড়তে যাচ্ছি, তো আমরা একটু নিউক্লিক অ্যাসিড নিয়ে তাহলে একটু আলোচনা করে ফেলি, ঠিক আছে? তো নিউক্লিক অ্যাসিড এটাকে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। একটু লিখে ফেলো, নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। কি বলা হয়? মাস্টার মলিকিউল। একটু লিখে ফেলো, মলিকিউল, ঠিক আছে? মাস্টার মলিকিউল বলে। এই নিউক্লিক অ্যাসিডকে বেসিক্যালি হচ্ছে দুইটা মানে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটু লিখে নিবা, 3টা ভাগে বেসিক্যালি ভাগ করা হয়। কি কি? আমি একটু লাল কালি, রেড কালি ইউজ করি, তাহলে তোমার ভালো হবে। একটা হচ্ছে পেন্টোস, পেন্টোস সুগার, ঠিক আছে? পেন্টোস সুগার, ঠিক আছে? সুগার, পেন্টোস সুগার, পেন্টোস সুগার, ঠিক আছে? পেন্টোস সুগার। 2 নাম্বার আসছে নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক। 3 নাম্বার হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের সংকেতটা আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে H3PO4, ঠিক আছে? ফসফরিক অ্যাসিডের সংকেতকে H3PO4। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখবে। এখন দেখো নাইট্রোজেন ক্ষারক, এই জিনিসটা আবার একটু সুন্দর করে পড়া লাগে। এই যে নাইট্রোজেন ক্ষারকের কথা তোমাদেরকে বলছি, এটা আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। কি আসে? আর একটা পাইরিমিডিন, ঠিক আছে? পাইরিমিডিন। তো পিউরিন, এটাতে মূলত আসলে 2টা জিনিস থাকে। কি কি থাকে একটু জাস্ট খেয়াল করবা, একটু খেয়াল করবা। এই পিউরিনের মধ্যে আসলে কি থাকে? পিউরিনের মধ্যে থাকে আছে অ্যাডিনিন আর গুয়ানিন। এটা ফিক্সড, এটাই থাকবে, অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন এর মধ্যে থাকে বেসিক্যালি 3টা জিনিস। একটা থাকে আছে থাইমিন, থাইমিন, তারপরে থাকে সাইটোসিন এবং ইউরাসিল। সাইটোসিন থাকে, আর একটা কি থাকে? ইউরাসিল থাকে, ঠিক আছে? ইউরাসিল। এই জিনিসগুলো থাকে কার ভিতরে? এইগুলো থাকে আছে পাইরিমিডিনের ভিতরে, ঠিক আছে? এইগুলো থাকে কার ভিতরে? পাইরিমিডিনের ভিতরে। এখন দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড আছে না, এই যে নাইট্রোজেন ক্ষারক আছে না, এই নাইট্রোজেন ক্ষারকের উপর ভিত্তি করে আমাদের নিউক্লিক অ্যাসিডকে 2টা ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। কিভাবে ভাগ করা হয় আমি একটু পরেই আলোচনা করতেছি। ডিএনএ মানে কি? ডি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। একটা হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি হবে? রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সো আমি একটু পরে দেখাচ্ছি যে ডিএনএ এবং আরএনএ এর এই ভাগটা আসলে কিভাবে করা হয়, সেটা আমরা এখন একটু পড়বো। সো তার আগে একটু বলে দিই যে এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখে ফেলো। ওকে, নিউক্লিক অ্যাসিডকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি থাকে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান? প্রথমে থাকে পেন্টোস সুগার, তারপরে থাকে নাইট্রোজেন ক্ষারক, আর লাস্টে থাকে ফসফরিক অ্যাসিড।
অ্যাসিড। এখন নাইট্রোজেন ক্ষারক আবার দুই ধরনের থাকে, একটা আছে পাইরিন আর একটা আছে পিউরিমিডিন। পাইরিন আছে দুই ধরনের, অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন আছে থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। এই নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? মাস্টার মলিকিউল। এই নিউক্লিক অ্যাসিডকে কি বলা হচ্ছে? মাস্টার মলিকিউল। ওকে, কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু একটু সুন্দর করে সবারই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো যে কিভাবে আসলে ভাগগুলো হচ্ছে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম না যে ডিএনএ, তাই না? এই যে ডিএনএ এর কথা বলতেছি, এই ডিএনএ তে সবসময় 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, ঠিক আছে? 4টা নাইট্রোজেন ক্ষারক থাকবে। তো এর মধ্যে পিউরিন যেটা আছে, পিউরিন যেটা বললাম, পিউরিন অর্থাৎ আছে তোমাকে একটু আগে যেটা বললাম পিউরিন, এই পিউরিন কিন্তু তোমার সব জায়গায় সেম থাকে, ঠিক আছে? পিউরিনটা কি? এই পিউরিনের মধ্যে আমরা একটু আগে পড়ছি যে অ্যাডিনিন আর গুয়ানিন, এই দুইটা থাকবে। অ্যাডিনিন থাকবে আর কি থাকবে? গুয়ানিন। এই দুইটা থাকবে। চেঞ্জ হবে কি? চেঞ্জটা হবে হচ্ছে তোমার পাইরিমিডিনের ক্ষেত্রে। কোন জায়গায় হবে? পাইরিমিডিনের ক্ষেত্রে। পাইরিমিডিনের ক্ষেত্রে কি চেঞ্জ হয় একটু খেয়াল করো। এখানে 3টা আছে না, তো আমি তোমাকে বলছি যে 4টা থাকবে। তাহলে ওই যে 3টা জিনিস আছে তার মধ্যে 2টা থাকবে হচ্ছে ডিএনএ তে, আর বাকি 2টা থাকবে কিসে? আরএনএ তে। তো এর মধ্যে কিছু আছে সামঞ্জস্য, কিছু আছে ব্যতিক্রম। তো সেই সামঞ্জস্য এবং ব্যতিক্রম কি কি আছে একটু খেয়াল করো। সেই সামঞ্জস্য আর ব্যতিক্রম কি কি আছে জাস্ট একটু খেয়াল করো, ঠিক আছে? আমি যেগুলো বলি এগুলো জাস্ট একটু সুন্দর করে খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো, আমি একটু আগে যে তোমাদের যে কথাগুলো বলতেছিলাম যে পিউরিন এবং পাইরিমিডিন, এখন আমরা যখন আছে ডিএনএ বানাতে যাব তখন থাকে আছে থাইমিন থাকে আর আছে সাইটোসিন থাকে। থাইমিন থাকে আর কি থাকে? সাইটোসিন, বুঝছো? এই দুইটা থাকে। ইউরাসিলটা কিন্তু এই যে ডিএনএ তে থাকে না, সাইটোসিন। ওকে, এই দুইটা থাকে। আবার যখন তুমি আরএনএ তে যাবা, আরএনএ, এই আরএনএ তে তুমি অ্যাডিনিন আর গুয়ানিন তো পাবাই, এটা তো সবসময় ফিক্সড। গুয়ানিন 500, এর সাথে যুক্ত হচ্ছে কি? এখানে ছিল থাইমিন, এখানে তোমার একটুখানি চেঞ্জ হয়ে যাবে, সেটা কি? থাইমিনের জায়গায় চলে আসবে হচ্ছে, এই থাইমিনের জায়গায় নতুন একটা মৌল চলে আসে, সেটা হচ্ছে ইউরাসিল। কি আসে? ইউরাসিল, বুঝছো? এটা চলে আসে ইউরাসিল। আর সাইটোসিন তো আছেই, ঠিক আছে? তো কমন যে ব্যতিক্রমটা সেটা হচ্ছে কোশ্চেন যেটা আসে সেটা কিভাবে আসে? ডিএনএ তে নিচের কোন নাইট্রোজেন ক্ষারকটা থাকে না? ডিএনএ তে কোনটা থাকে না? ডিএনএ তে কোনটি নেই? কোনটি থাকে না, ঠিক আছে? কোনটি থাকে না, কোশ্চেন তোমাদের জন্য থাকে না, কোন নাইট্রোজেন ক্ষারকটা থাকে না। তো কোশ্চেনের মধ্যে ক নাম্বার অপশনে ধরো আছে অ্যাডিনিন, অ্যাডিনিন। তারপরে ধরো খ নাম্বারে দিছে হচ্ছে গুয়ানিন, গুয়ানিন। তারপরে ধরো যে দিছে হচ্ছে গ নাম্বার অপশনে দিছে হচ্ছে ইউরাসিল, ইউরাসিল। আর ঘ নাম্বার অপশনে দিছে ধরো যে সাইটোসিন। বলো কোনটা হবে? কোনটা হবে বলো? ডিএনএ কোনটি থাকে না? ডিএনএ তে কোনটি থাকে না? ডিএনএ তে কোনটি থাকে না? এই ধরনের কোশ্চেন যদি তোমাদেরকে দেয় ইনশাল্লাহ দিতে পারে। এই জায়গা থেকে মেইনলি আছে এই কোশ্চেনটা তোমাদেরকে পড়াই দেওয়া, কারণ হচ্ছে এইভাবে যদি কোশ্চেন দেয় যে ডিএনএ তে নিজের কোনটি থাকে না, তো তখন যদি দেয় অ্যাডিনিন, গুয়ানিন বা যে বাকি যেগুলো আছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা ইউরাসিল, তো এখানে কি করবো বলো? এই তো শান্ত আক্তার বলছে ইউরাসিল, ভেরি গুড। আর কে কে আছে একটু বলো। সো দেখো, আমি তোমাদেরকে একটু আগেও কিন্তু আলোচনা করছি। কি আলোচনা করছি একটু দেখো। ডিএনএ তে কি কি থাকে? অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে, থাইমিন থাকে, সাইটোসিন থাকে, 4টা জিনিস থাকে। তো ভাই এখানে অ্যাডিনিন তো আছে, তার মানে এটা আছে থাকে, সো এটা উত্তর হবে না। গুয়ানিন এটাও থাকে, এটাও উত্তর হবে না। সাইটোসিন এটাও থাকে, এটাও তাহলে উত্তর হবে না। তাহলে থাকে না কোনটি? থাকে না আছে ইউরাসিল। এটা কোথায় থাকে? এটা থাকে বেসিক্যালি আছে আরএনএ তে। এটা কোথায় থাকে? এটা বেসিক্যালি থাকে আছে আরএনএ তে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? ইউরাসিল। ওকে, সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে? সেক্ষেত্রে ইউরাসিল হয়ে যাবে। আর কিছু বলার আছে এখানে? আর তো কিছু বলার দরকার নেই। খুব সহজ ভাষায় সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিছি কোনটা থাকে না কোনটা থাকে। এটা খুব সহজ ভাষায় তোমাদেরকে কিন্তু বুঝাই দেওয়া হলো। ওকে, সো তাহলে চলো পরে চলে যাই। এই যে নিউক্লিক অ্যাসিডের পরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, নিউক্লিক অ্যাসিডের পরে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ডিএনএ নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। নিউক্লিক অ্যাসিডটা মোটামুটি জেনে গেছি, এখন আমরা একটু ডিএনএ তে চলে আসি, ঠিক আছে? তো ডিএনএ বা যেটা আছে ডিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই যে ডিএনএ, ডিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা। এটা আর বলার কিছু নাই, আমি জাস্ট কিছু জিনিস তোমাদেরকে সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। এই ডিএনএ কে কি বলা হয়? জীবনের আণবিক ভিত্তি। একটু লিখে নাও, জীবনের আণবিক ভিত্তি বলা হয় কাকে? ডিএনএ কে। ওকে,
তো ডিএনএ ডাবল হেলিক্স যে মডেল বা ডাবল হেলিক্স মডেল, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ডিএনএর ডাবল হেলিক্স মডেল এই মডেল এটা দিছে কে হডসন আর ক্রিক, ঠিক আছে। এই মডেলটা দিছে কে, মডেলটা দিছে মূলত হচ্ছে হডসন। কে দিছে একটু লিখে নাও, হডসন। আরেকজন ব্যক্তি দিছে সেটা কে হবে, ক্রিক। এই দুজন ব্যক্তি দিছে, ঠিক আছে, ক্রিক। ওকে, এই দুইজন ব্যক্তি দিছে কে, ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিছে আছে এই দুইজন ব্যক্তি। তো একটা ডিএনএ যদি তোমাকে আঁকাই, ডিএনএ কিন্তু বেসিক্যালি আছে দ্বিসূত্রক, দ্বিরাইবো মানে আছে দ্বিসূত্রক। ডিএনএটা কি হবে, ডিএনএ তো হচ্ছে বেসিক্যালি আছে দ্বিসূত্রক, দুইটা সূত্র থাকে, আমি দেখাই দিব দ্বিসূত্রক। আর যদি কখনো তোমার বেসিক্যালি আরএনএ আসে, আরএনএটা হচ্ছে বেসিক্যালি আছে এক সূত্রক, ঠিক আছে, এটা কি হবে, এক সূত্রক হবে। ওকে, এক সূত্রক হবে। তো ডিএনএ তে যদি দেখো বেসিক্যালি আছে এইরকম ভাবে শিলির মতো একটু পেঁচানো থাকে, এরকম ডাবল হেলিক্সের মতো থাকে, আবার এই দিক থেকে এইভাবে পেঁচানো এরকম আর থাকে আর কি। তো এটা বেসিক্যালি আমি তোমাদের জাস্ট একটু আঁকায় দেখাচ্ছি যে এটা হচ্ছে, আমি বড় ধরনের কিছু আঁকাইলাম না, জাস্ট সহজে একটু আঁকায় দেখাই দিলাম যে এটা হচ্ছে কি বেসিক্যালি, এটাই হচ্ছে তোমার সেই ডিএনএ। এটা কি বেসিক্যালি, এটাই হচ্ছে তোমার সেই ডিএনএ। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে সেই ডিএনএ। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিএনএ এর ঘূর্ণনের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং এবং দুটি হেলিক্সের ব্যাস আছে 20 আর্মস্ট্রং। একটু লিখে নাও, ডিএনএ এর ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। আর্মেনস্ট্রং, এটা একটু লিখে নিবা, আর্মেনস্ট্রং, এটা পরীক্ষায় আসে। সো এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, আর্মেনস্ট্রং। ডিএনএ ডাবল হেলিক্সের যে বিন্যাস, সেই বিন্যাস অনুযায়ী এটা পরীক্ষা আসতে পারে। সো সেই জায়গা থেকে এটা একটু সুন্দর করে লিখে নাও। ডিএনএ ডাবল হেলিক্সের যে ঘূর্ণন সেটা হচ্ছে 34 আর্মেনস্ট্রং, ঠিক আছে, 34 আর্মেনস্ট্রং। আর দুই হেলিক্সের ব্যাস, বিশ আর্মস্ট্রং, ঠিক আছে, 20 আর্মস্ট্রং। তো এটা হচ্ছে সিঁড়ি বাই সিঁড়ি থাকে, নাইট্রোজেন ক্ষারক যেমন ইউরাসিলের সাথে মনে করো এরকম ভাবে বন্ডিং তৈরি হচ্ছে, তো এইভাবে সিঁড়ি বাই সিঁড়ি আকারে আর কি থাকে। ওকে, সো এটা একটু সুন্দর করে পড়া লাগবে কারণ এটা কিন্তু পরীক্ষায় ভাইয়া আসে। ওকে, এরপরে আমরা একটু চলে যাই পরবর্তী যে স্টেপটা আছে সেখানে চলে যাচ্ছে। আমাদের পরবর্তী যে টপিক আছে সেই টপিক ইনশাল্লাহ আমরা একটু আলোচনা করব। ডাবল হেলিক্সের যে বন্ধনগুলো আছে সিঁড়ি বাই সিঁড়ি উঠে আসে, সেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করে ফেলছি। আর রাইবোনিউক্লিক অ্যাসিডটা তো মোটামুটি তোমরা জানো, আরএনএ যেটা আছে সেই আরএনএ সম্পর্কে যদি বলতে চাই, ম্যাক্সিমাম মানবদেহে আসলে আরএনএ থাকে না, এটা হচ্ছে এক সূত্রক হয়ে থাকে আরএনএ। আরএনএ হচ্ছে 5 প্রকার। আরএনএ কত প্রকার, 5 প্রকার। কি কি আছে জাস্ট আমি তোমাদেরকে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি যে কোন কোন আরএনএ আছে। তো আরএনএ হচ্ছে 5 প্রকার, এটা একটু সুন্দর করে মনে রাখবা। এর মধ্যে প্রথম যেটা আছে সেটাকে বলা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, বুঝছো। দ্বিতীয় যেটা আছে সেটাকে বলা হচ্ছে রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ, বুঝছো, আরআরএনএ। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাবাহ মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, এমআরএনএ। ওকে, এমআরএনএ। এরপর হচ্ছে জেনেটিক, তাহলে এটাকে বলা হয় জিআরএনএ, জিআরএনএ। এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে মাইনর, তো ওইটা লেখা থাকে আছে এমআই আরএনএ। এই 5 ধরনের আরএনএ থাকে। এই 5 ধরনের মধ্যে তোমাদের দুই একটা একটু জিনিস একটু পড়া লাগে, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হচ্ছে কোনটি, সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই কথাটা একটু সুন্দর করে পড়া লাগে, সবচেয়ে ক্ষুদ্র টি আর এন এ, অর্থাৎ ট্রান্সফার আরএনএ, এটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। সবচেয়ে ক্ষুদ্র কি হবে, ট্রান্সফার আরএনএ। ওকে, একটু সুন্দর করে মনে রেখো, ট্রান্সফার আরএনএটা কি হবে, সবচেয়ে ছোট। সবচেয়ে ক্ষুদ্র কি হবে, ট্রান্সফার আরএনএ। সবচেয়ে ছোট কি হবে, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। এই কথাটা একটু সুন্দর করে, একটু সবাই একটু সুন্দর করে ভালোভাবে মনে রেখো, ঠিক আছে। এটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে ভাই, এটা একটু সুন্দর করে মনে রাখবা। তো এই কোশ্চেনগুলো আসলে বেশি আসে, সো এই জন্য তোমাদের কাছে বলা যে এই কোশ্চেনগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা। এরপরে আমি দুইটা টপিক তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটার মধ্যে একটা আছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশনটা আসলে কি, আরেকটা আছে রিভার্স ট্রান্সক্রিপশন। দুইটা জিনিসই আমরা একটু পড়ে ফেলবো।
ট্রান্সক্রিপশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন দুইটা জিনিস কি আমরা সেটা একটু সুন্দর করে পড়ে ফেলবো, ঠিক আছে? আমরা একটু সুন্দর করে পড়ে ফেলবো। ওকে, তো দেখো যদি তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তখন তাকে বলা হয় উৎপাদন প্রক্রিয়া করা হয়, তবে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। অর্থাৎ ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করা হয় দ্যাটস মিনস ট্রান্সক্রিপশনটা কি হবে, যদি তুমি দেখো এমন একটা প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে ডিএনএ এটা কনভার্ট হয়ে তৈরি হচ্ছে কি আরএনএ, আর আরএনএ থেকে কনভার্ট হয়ে তৈরি হচ্ছে কি, কারণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, কারণ এগুলো সবই তো আসলে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে তোমার ট্রান্সক্রিপশন। আর রিভার্স মানে কি উল্টা, উল্টা মানে কি হয়ে যাবে, নিউক্লিক অ্যাসিড থেকে হবে আছে আর ডিএনএ মানে আরএনএ, নিউক্লিক অ্যাসিড সেখান থেকে আসবে হচ্ছে আরএনএ, আর আরএনএ থেকে আসবে হচ্ছে ডিএনএ। অর্থাৎ যদি উল্টা ঘটনা ঘটে তখন তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, আর যদি ফিল্টা ঘটনা ঘটে তখন তাকে কি বলা হয় ট্রান্সক্রিপশন। দুইটা জিনিস একটু সুন্দর করে মনে রেখো, কারণ পরীক্ষা এগুলো প্রচন্ড পরিমাণে আসে, ঠিক আছে? এগুলো প্রচন্ড পরিমাণে আসে। ওকে, ওকে, সো এটা একটু সুন্দর করে মনে রাখবা। আর একটা আছে ট্রান্সলেশন, যদি তোমার আছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তবে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর যদি ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে, আরএনএ তৈরির প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন, ঠিক আছে? জাস্ট আছে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো দেখো আর একটা আছে ট্রান্সলেশন, এই শব্দটা একটু লিখে নাও, ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনে বেসিক্যালি কি হয়, এটা আরএনএ থেকে যদি তোমার প্রোটিন তৈরি হয় তবে সেই প্রক্রিয়াকে বলা হয়েছে ট্রান্সলেশন। ওকে, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তবে তাকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে ভাইয়া? ট্রান্সলেশন। তাহলে কি বলছি, ডিএনএ থেকে যদি আমার আরএনএ তৈরি করা হয়, ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করা হয় ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ, বেসিক্যালি আরএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে আরএনএ থেকে ডিএনএ। আরেকটা বলছি ট্রান্সলেশন, আরএনএ থেকে যদি প্রোটিন হয় তখন তাকে বলা হয় কি ট্রান্সলেশন। এরপরে রয়েছে রেপ্লিকেশন, আরেকটা শব্দ পড়বা রেপ্লিকেশন, ঠিক আছে? রেপ্লিকেশন, এই যে শব্দটা আছে এটা বলতে আসলে কি বোঝায়, এটা একটু সুন্দর করে লিখে নাও। রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি করে, অর্থাৎ এক রকমের ডিএনএ আছে সেখান থেকে আরেক রকমের ডিএনএ তৈরি করলো, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এটাকে কি বলা হচ্ছে, রেপ্লিকেশন, ঠিক আছে? এটাকে কি বলা হয়, রেপ্লিকেশন, ঠিক আছে? এই যে শব্দগুলো আমি বলতেছি এই শব্দগুলো তোমাদের পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে, ঠিক আছে? এই কথাগুলো এমনি এমনি বলা না, এই প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেইগুলো নিয়েই আলোচনা হচ্ছে। সো সেই জিনিসগুলো একটু সুন্দর করে ভাইয়া পড়ে ফেলবা, ঠিক আছে? তো দেখো আমি আবার একটু সুন্দর করে তোমাদেরকে একটু ব্রিফ দিই। এখানে আমরা চারটা শব্দের সাথে পরিচিত হয়েছি। সেই চারটা শব্দ কি কি আছে, প্রথমে আছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন বলতে কি বোঝায়, ট্রান্সক্রিপশন বলতে বোঝা যাচ্ছে তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কি বোঝাচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ, বেসিক্যালি আরএনএ থেকে ডিএনএ। আরেকটা বলছি ট্রান্সলেশন, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তবে তাকে বলে ট্রান্সলেশন। রেপ্লিকেশন বলতে কি বোঝায়, রেপ্লিকেশন হচ্ছে সেইটা যেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবে, ডিএনএ থেকে কি করবে, ডিএনএ তৈরি করবে। ওকে, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি করে তবে তাকে বলা হয় রেপ্লিকেশন, ঠিক আছে? রেপ্লিকেশন। জীবনের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ কে, জীবনের আণবিক ভিত্তি বলা হয় কাকে, ডিএনএ কে, ঠিক আছে? এবার জিন সম্পর্কে আমি দুইটা কথা বলে শেষ করে দিব, জাস্ট আছে জিন সম্পর্কে অল্প কিছু কথাবার্তা বলবো, তাহলে মোটামুটি অধ্যায়টা কিন্তু ফাইনালি আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। জিন, জিনই হচ্ছে মূলত বেসিক্যালি আছে বংশগতির মূল উপাদান হচ্ছে জিন। বংশগতির মূল উপাদান কি, বংশগতির মূল একক হচ্ছে জিন। যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে বংশগতির মূল উপাদান কি, সেটা হয়ে যাবে জিন, বুঝছো? বংশগতির মূল উপাদান কি, জিন। এখন আমি তোমাদেরকে বলবো যে জিন তত্ত্বের জনক বলা হয় কাকে, কেউ জানো? একটু কমেন্ট করবা, কারণ এটা পড়াইছি। এই জিন তত্ত্বের জনককে কে কে জানো, ভাইকে একটু কমেন্ট করো। জিন তত্ত্বের জনককে কে কে জানো, ভাইকে একটু কমেন্ট করবা, ঠিক আছে? জিন তত্ত্বের জনককে ভাইকে একটু কমেন্ট করে দাও, ঠিক আছে? জিন তত্ত্বের জনককে, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। একটু সুন্দর করে লিখে ফেলো, ঠিক আছে? প্রোটিনকে বলা হয় কি জীবনের ভাষা। আর জিন তত্ত্বের জনককে কে কে জানো, ভাইকে একটু কমেন্ট করে জানাই দাও। ওকে, জিন তত্ত্বের জনককে একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? আর যদি বলা হয় যে জিন কার্যের একক কি,
একটু লিখে নাও, জিন কার্যের একক হচ্ছে সিস্টন। কি হবে? সিস্টন। জিন কার্যের একক হচ্ছে সিস্টন, ঠিক আছে? জিন কার্যের একক কি হবে? সিস্টন, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মনে রাখবা, জিন কার্যের এককটা হচ্ছে সিস্টন। ওকে, আর আমাদের কিছু জেনেটিক কোড আছে, জেনেটিক কোডগুলো মূলত হচ্ছে তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। তো আমাদের যেটা বেশি আসে সেটা হচ্ছে শুরুর কোড এবং সমাপ্তির কোড, ঠিক আছে? স্টপ কোডেন আর হচ্ছে স্টার্ট কোডেন, ঠিক আছে? এই দুইটা জিনিস আসে। তো তিনটা যদি বলা হয় যে স্টার কোডেন কি হবে, স্টপ কোডেন কি কি হবে, সে স্টপ কোডেনটা একটু লিখে নাও। স্টপ কোডেন, আমি একটু লিখে নিব, তার আগে একটু বলে দিই জিন তত্ত্বের জনককে দেখে আমার কোনো ভাই এবং আপু কমেন্ট করছে কিনা আমি একটু খেয়াল করব, কারণ সবসময় আসলে কমেন্ট পড়া হয় না, সো দ্যাটস ওয়াই আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাই না অনেক সময়। সো একটু দেখে নিই। বংশগতির ধারক ও বাহক গেগর জোহান মেন্ডেল। হ্যাঁ, ভেরি গুড, সাবাস, অসাধারণ পারছে, প্রত্যয় রানা পারছে, ভেরি গুড। মেন্ডেল বলছে ইস্টার জান, থ্যাংক ইউ সো মাচ। বংশগতি এবং জিন তত্ত্ব দুইটারই জনক হচ্ছে বংশগতি আসছে, এবং সেই সাথে কি জেনেটিক্স দুইটারই জনক হচ্ছে গেগর জোহান মেন্ডেল। কে? গেগর জোহান মেন্ডেল। তাহলে সেই জায়গা থেকে বলা যায় এটা কি হবে? গেগর জোহান মেন্ডেল। তো স্টপ কোডেন কি কি আছে একটু জাস্ট লিখে নাও। স্টপ কোডেন, এটা পরীক্ষা আসতে পারে, সরাসরি বলবে স্টপ কোডেন কি কি আছে। স্টপ কোডেন কি কি আছে একটু লিখে নাও। ইউ ডাবল এ, এটা একটা স্টপ কোডেন। তারপর আছে ইউ এ জি, এটা একটা স্টপ কোডেন। ইউ জি এ, এটা একটা স্টপ কোডেন, ঠিক আছে? ইউ জে এ, এইগুলোকে বলা হয় স্টপ কোডেন। কি বলা হয় এটাকে? স্টপ কোডেন। ওকে, এই দুইগুলোকে বলা হয় স্টপ কোডেন, ঠিক আছে? এই কথাগুলো একটু সুন্দর করে লিখে ফেলো। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাই দাও, দেখি কে কে আমাদের সাথে যুক্ত আছো। আমি দু একজন একটু নাম পড়ি, তাহলে তোমাদের জন্য ভালো লাগবে। সো তোমাদের জন্য একটু পড়ে দিব। সো তোমাদের জন্য বলে রাখি যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, কারণ কি তুমি যদি শেয়ার করো, তুমি যদি রেখে দাও, তোমার জন্য উপকার হবে। যে সুভাষ চন্দ্র সরকার বলছে গেগর জোহান মন্ডল, ভেরি গুড ভাইয়া। শান্তা বলছে গেগর জোহান মন্ডল। অন্তর তালুকদার গেগর জোহান মন্ডল বলছে, অসাধারণ, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যেহেতু পারো, এটা আসলে সত্যি আসলে উপকৃত একটা জিনিস যে তোমরা আসলে পারো বা তোমরা জানো। এই জিনিসগুলো আসলে আমাদেরকেও খুব অনুপ্রাণিত করে যে আমাদের জিনিসগুলো আসলে তারা শিখতেছে, স্টুডেন্টরা কিছু শিখতেছে এবং এগুলো আসলে মনে রাখতেছে। কারণ দেখো, একটা হিউজ অধ্যায়, এটা কিন্তু মোটামুটি যদি আমি তোমাদেরকে বলি অলমোস্ট 100+ পেজ কিন্তু এই বই, মানে এই অধ্যায়টা তোমাদের সামনে আছে। বাট সেই জিনিসটাকে কত সুন্দরভাবে ছোটভাবে প্রেজেন্ট করার জন্যই কিন্তু আমি তোমাদের সামনে আসছি, এবং তোমাদের কিন্তু সেইভাবেই সব থেকে ছোট যেইভাবে করা যায়, যে ভাই কোন জিনিসগুলো একেবারে না পড়লেই হয় না, মানে সেই জিনিসগুলো বাদে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রেখো। ওকে, সো দেখো, এই জিনিসগুলো তো মোটামুটি বলেই দিলাম যে এইগুলো একটু মনে রেখো, ঠিক আছে? এর মধ্যে স্টপ কোডেনটা জেনে গেছো। এখন তোমাদের কাছে যদি কাউকে জিজ্ঞেস করি, দেখি কেউ পারো কিনা, আর একটা কোশ্চেন আছে, সেটা আছে স্টার কোডেন, যেটাকে বলা হয় স্টার কোডেন। কে বলতে পারবা? দেখি কেউ পারো কিনা। স্টার কোডেন কাকে বলা হয় কেউ যদি জানো? আমরা কিন্তু পড়ে ফেলছি স্টপ কোডেন তিনটা, সেই তিনটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া একটু বলো তো যে স্টপ কোডেন স্টার কোডেন কি হবে, সেটা একটু জানাই দাও তো ভাইয়াকে, দেখি কেউ জানো কিনা, একটু কমেন্ট করবা, ঠিক আছে? ভাইয়ের জন্য একটু কমেন্ট করো সবাই। ওকে, একটু কমেন্ট করো। আগেই বলছি যে একটু ঠান্ডা লাগছে, সো একটু ইন্টারাপ্ট হতে পারে। সো করো, ঠিক আছে? একটু বেশি ঠান্ডা লাগছে তো প্রচন্ড। ও তোমাদের একটু বলি, যেহেতু তোমাদের পরীক্ষা আসছে, তোমরা জানো যে 27 ফেব্রুয়ারি আসছে পরীক্ষা। সো 27 ফেব্রুয়ারিকে টার্গেট রেখে আমাদের কিন্তু সুন্দর করে প্রিপারেশন নিতে হবে, এবং যেহেতু আসছে খুবই কম পরিমাণে অ্যাপ্লাই পড়ুক আর যেটাই পড়ুক, অনেক জায়গায় তোমরা দেখবা যে কম পরিমাণে অ্যাপ্লাই পড়ছে ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা আছে। সো তোমাদেরকে একটু জাস্ট বলে রাখি, যেটাই আসুক না কেন, চান্স পাইতে গেলে তোমাকে মনে রাখতে হবে কম্পিটিটর কিন্তু সবাই হয় না। যেমন ধরো বিসিএস এ, একটা বিসিএস এর সিট থেকে 2000, বা একটা পরীক্ষায় সিট থাকতে পারে ধরো 200 বা 500, যেটাই থাকুক না কেন, সেখানে অ্যাপ্লাই পড়বে কি এটা কি, হ্যাঁ, এটা ডিপ্লোমা বিএসসি সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বিএসসি ডিপ্লোমা সবার জন্য ইম্পর্টেন্ট। ইয়াসমিন সুলতান এইভাবে বলছে এইউজি, ভেরি গুড, সাবাস। আর কে গেছো ভাইকে একটু কমেন্ট করো। সো একটু বলি,
একটা পরীক্ষায় সিটটাকে ধরো 200, অ্যাপ্লাই পড়বে ধরো 2 লাখ। সো 2 লাখ কি এখানে কম্পিটিশন করতে আসছে? না। তুমি মনে রাখবে এখানে বড় জোর গেলে 1 লাখ হয়তো কম্পিটিশন করবে, তার মধ্যে সিরিয়াস কম্পিটিশন করবে। ধরে নেওয়া হচ্ছে যে 5,000 বা 10,000 যারা সিরিয়াসলি তারা কিন্তু ডিজার্ভ করে জিনিসটা, সো তারা কম্পিটিশন করবে। সো তোমাকে তার মধ্য থেকে কিন্তু জয়ী হতে হবে। আর জয়ী হতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি তোমার পরিশ্রমের লেভেলটা তাদের থেকে অনেক বেশি থাকা লাগবে, তাদের থেকেও তোমার বেশি থাকা লাগবে। যদি তোমার পরিশ্রমের লেভেলটা তাদের থেকে বেশি থাকে তাহলেই তুমি দিন শেষে সফল হবা। যেমন আমরা এই যে রিসেন্টলি অনেক জায়গায় দেখি যে ধরো আমার একটা ছবি লাগায় সুন্দর করে একটু ঠিক করে গান টান দিয়ে দিলাম, সো আমাদের স্টুডেন্টরা রিসেন্ট টাইমে এই জিনিসগুলো খুব পছন্দ করে। বাট এই জিনিসগুলো পছন্দ করে দিন শেষে তোমার কোনো বেনিফিট নাই, বুঝছো? তোমাদের কোনো বেনিফিট নাই। সো এইসব জিনিসগুলো থেকে একটু বিরত থাকবা। এখন যত বেশি পারো বইতে সময় দিবা, ঠিক আছে? আমার সাথে একটা ইমোশনাল গান লাগাই দিলে তুমি যাই সুন্দর করে একটা লাভ রেক দিলা, বললা ভাইয়া বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। ইমোশন দিয়ে কি হয়? ইমোশন কি বিষে খাওয়া যায়, নাকি এটা দিয়ে আসলে অন্য কিছু করা যাবে? বলো, ইমোশন দিয়ে কিচ্ছু করা যায় না। সো এই ইমোশনাল কথাবার্তার জায়গা থেকে তোমরা বের হয়ে এসে বইতে যে যত বেশি সময় দিতে পারবে পড়াশোনা করবে। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আমাকে বলো ভাই আপনি কি পছন্দ করেন, আমি বলবো ভাই আমাকে যে পড়ায়, যে নলেজ দেয়, আমি তার কথা শুনি। আমি বাকি বাইরে কত কি আছে ভংসং করতেছে সেগুলো শোনার মধ্যে আমি নাই। সো যত বেশি পারো তোমরা বইতে সময় দাও, ঠিক আছে? আর তোমাদের এই যাত্রাপথে সব থেকে বড় সারথি হওয়ার জন্য, তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার স্কুলের কিন্তু এই প্রোগ্রামটা পুরো সম্পূর্ণ ফ্রিতে, একবারে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো নভেম্বরে যাত্রা শুরু করছিল, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফুল কিন্তু পুরো ফ্রি। প্রতিদিন যারা এখানে খোঁজ রাখছে তারা নিশ্চয়ই বুঝে গেছে যে এটা পুরোটাই কি হচ্ছে বলতো, ফ্রিতে হচ্ছে। তো আমাদের কি ছিল, শুধুমাত্র এক্সাম ব্যাচ ছিল। সো এক্সাম ব্যাচটা শুধুমাত্র নামমাত্র একটা ইসে হনারিয়ামে পড়তে পারবা। সো দেখো 27 তারিখকে লক্ষ্য করে খুব বেশি সময় নাই। এই সময়ে যত বেশি পারো একেবারে যে জিনিসগুলো সহজ সেই জিনিসগুলো যেন কোনোভাবে ভুল না হয়, এদিকে একটু সতর্ক থাকা লাগবেই। ওকে, সো তাইলে মোটামুটি আমাদের পড়া কিন্তু শেষ হয়ে গেল এই অধ্যায়টা, অর্থাৎ ফার্স্টের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা কিন্তু আমরা শেষ করে ফেলছি। আমি এখন তোমাদের থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের সাথে একটু আলোচনা করব, যে কোশ্চেনগুলো বারবার আসে, অলরেডি কিছু ধরে ফেলছি। তারপরেও আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি। যেমন যদি তোমাকে কোশ্চেন দেওয়া হয় যে উদ্ভিদের মূলে কোন প্লাস্টিক থাকে? উদ্ভিদের মূলে কোন প্লাস্টিক থাকে? ক নাম্বার অপশনে দিচ্ছে সে ক্লোরোফিল। ওকে, খ নাম্বারে দিচ্ছে কোমোফিল। গ নাম্বার অপশনে দিচ্ছে ধরো নিউট্রোফিল। আর ঘ নাম্বার অপশনে দিচ্ছে ধরো হচ্ছে লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্ট, ঠিক আছে? বলো তো কোনটা থাকে, একটু ভাইয়াকে কমেন্ট করে জানাই দিবা। ঠিক আছে, এই যে অপশনটাগুলো দিলাম এই অপশনগুলোর মধ্যে কোনটা থাকে ভাইয়াকে একটু কমেন্ট করো, ঠিক আছে? ভাইয়াকে একটু কমেন্ট করে জানিয়ে দাও উদ্ভিদের মূলে বেসিক্যালি কোন প্লাস্টিকটা থাকে। উদ্ভিদের মূলে বেসিক্যালি কোন প্লাস্টিকটা থাকে, একটু ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দাও। ভাই আপনাদের কমেন্টগুলো একটু দেখবে। ওকে, সো দেখি কে কে কমেন্ট করেছেন। যে যে কমেন্ট করেছেন অবশ্যই একটু সবারই কমেন্ট করতে বলবো, কারণ কমেন্ট করলে হবে কি আপনার যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটা কিন্তু এখানেই হয়ে যাবে, ঠিক আছে? পড়া কতটুকু পারছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই তো অনেকে কমেন্ট করেছে, শান্তা আক্তার বলছে ক্লোরোফিল, রানা বলছে ঘ, ইশরাত মারিয়া বলছে এ। ঠিক আছে, ভেরি গুড। আর কে কে আছো? ইশরাত মারিয়া এ বলছো, আর কে কে আছো সবাই একটু কমেন্ট করো। সো দেখো কোশ্চেনটা কি ছিল একটু খেয়াল করতে হবে, কোশ্চেনটা কি ছিল একটু খেয়াল করতে হবে। মূলে, মূলে ক্লোরোফিল মানে কি? ক্লোরোফিল মানে হচ্ছে সবুজ। এই সবুজ জিনিসটা কোথায় থাকে? উদ্ভিদের পাতাতে থাকে, ঠিক আছে? তাহলে ক্লোরোফিল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? নাই। ক্রোমোফিল, ক্রোমোফিল মানে কি? রঙিন। রঙিন জিনিসটা কোথায় থাকে? রঙিন হয়েছে ফুল ফল। রঙিন কি হয়? ফুল ফল আছে রঙিন হয়, ফুল আর ফলটা কি হয়? রঙিন হয়। তাহলে এটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই।
নিউট্রোফিল বলে কিছু নাই, নিউট্রোফিল হচ্ছে একটা রক্তকণিকা। সো এটার সাথে তো এটা রিলেশন নাই। লিউকোপ্লাস্টটা কি হয়? বর্ণহীন। এটা কি হবে? বর্ণহীন। আর মূল কি কখনো দেখছো যে বর্ণযুক্ত হয়? হয় না। তাই সঠিক উত্তরটা কি হয়ে যাবে? লিউকোপ্লাস্ট। ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পারছেন? একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে এটা বুঝতে পারছো কিনা। ওকে, সবাই এই জিনিসটা বোঝা গেছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট করবা। সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? উদ্ভিদের পাতায় থাকে, ভেরি গুড, সাবাস, অসাধারণ, সুন্দর পারছো তোমরা, ঠিক আছে? এটা একটু কমেন্ট করে জানাই দাও যে ভাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, এটা বোঝা গেছে কিনা, কোনো সমস্যা আছে কি? কারোর কোনো সমস্যা আছে একটু কমেন্ট করবা, ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে ভাইয়া? এটা আশা করি যে সবাই বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা আর একটা কোশ্চেন একটু সলভ করে ফেলি, তাহলে তোমরা বুঝতে পারবা ভালোভাবে। সেটা হচ্ছে, যদি তোমাদেরকে বলা হয় যে কোষের রান্নাঘর বলা হয় কাকে? কোশ্চেনটা আছে, কোষের রান্নাঘর বলা হয় কাকে? ক নাম্বার অপশনে আছে, ধরে নাও ক নাম্বার যে অপশনটা আছে সেটা আছে প্লাস্টিড। খ নাম্বার আছে রাইবোজোম। গ নাম্বার আছে মাইটোকন্ড্রিয়া। আর ঘ নাম্বার আছে ধরে নেওয়া হচ্ছে গোলগি বডি। বলো এটার উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, করে জানাই দাও এর উত্তর কি হবে। কোষের রান্নাঘর বলা হয় কাকে? ওকে, ইয়াসমিন সুলতানা ইভা বলছে এ, ভেরি গুড। আর কি কে আছে দেখি? ইশরাত জাহান বলছে রাইবোজোম। নাহিদ বলছে গ। জিয়াসমিন খাতুন বলছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো তোমরা অনেকেই কমেন্ট করতেছো, তোমাদের এই কমেন্টগুলো আসলে খুবই ভালো হচ্ছে, কারণ তোমরা কতটুকু কি শিখতে পেরেছো আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে ফেলতেছি যে আমাদের স্টুডেন্টরা আসলে কতটুকু কি শিখতে পারলো, ঠিক আছে? তো দেখো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কোষের রান্নাঘর। তো একটু মনে রাখো, কোষের রান্নাঘর মানে হচ্ছে যেখানে রান্না বান্না করা হয়। তাহলে রান্না বান্না মানে কি? যেখানে শক্তির রূপান্তর ঘটে। কি ঘটে? শক্তির রূপান্তর ঘটে। তো শক্তির রূপান্তরটা রাইবোজোমের কথা যদি বলা হয়, রাইবোজোম এটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয় এটাকে? প্রোটিন ফ্যাক্টরি। এর আসলে নামই হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ এটা প্রোটিন সংশ্লেষণ করে, তাই নাম হয়েছে প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। পাওয়ার হাউস, ওকে। আর গোলগি বডি এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আরেকটা নামে দেখা যায় সেটা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র, ঠিক আছে? ফ্যাক্টরি বা প্যাকেজিং কেন্দ্র, যে কোনো দুইটার একটা নামে দেখা যেতে পারে। আর এর মধ্যে রান্নাঘর মানে শক্তির রূপান্তর, এটা কে করে? প্লাস্টিড করে। কেন? এই প্লাস্টিডের যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলই তোমার গ্লুকোজ তৈরি করে, তাই না? গ্লুকোজ তৈরি করতে গেলে পাতার বেশ কিছু জিনিসের দরকার হয়। গ্লুকোজ ফরমেশনের ক্ষেত্রে বা অক্সিজেনের আদান প্রদানের ক্ষেত্রে কিছু জিনিস লাগে, ক্লোরোফিল করে। তা এটাকে কি বলা হয়? রান্নাঘর বলা হয়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কোষের রান্নাঘর কাকে বলা হয়, এটা তুমি কি বললো ভাইয়া? এটা সুন্দর করে বলে দিও, এটা হয়ে যাবে প্লাস্টিড, ঠিক আছে? ওকে, এরপরে কি আর ভুল হবে? এই যে কোশ্চেনটা দিলাম না, এটা জীবনে যদি কখনো আর কখনো যদি কোথাও আসে, ইনশাল্লাহ পারবা না? ইনশাল্লাহ পারবা তো? একটু কমেন্ট করে জানাই দাও তো ভাইয়া, ইনশাল্লাহ পারবো। ওকে, প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলা হয়। প্লাস্টিড ক্লোরোফিল বলতে আসলে এই যে বললাম না, ক্লোরোপ্লাস্ট যেটা আছে, ক্লোরোপ্লাস্ট, তো এখানে ক্লোরোফিল থাকে, তো সেটাই তো মেইনলি আছে তোমার ওই যে সূর্যের আলো ব্যবহার করে, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং সেই সাথে সাথে ক্লোরোফিল, চারটা জিনিসের মাধ্যমে কি হচ্ছে তখন আছে গ্লুকোজ তৈরি করতেছে। গ্লুকোজই কি করে? গ্লুকোজই তো খাবার, সেটাই উদ্ভিদও খায়, সেই সাথে সাথে প্রাণী আমরাও খাই, তাই না? আমরা কি খাই বলো তো? আমরা তো উদ্ভিদ যেটা তৈরি করে সেটা খাই। আমরা কি নিজেরা কিছু তৈরি করতে পারি? আমরা তো নিজেরা কিছু তৈরি করতে পারি না। পারি তৈরি করতে? না। আমরা কিন্তু ওই উদ্ভিদ যেটা তৈরি করে, যেটা উদ্ভিদের বেশি, সেটাই কিন্তু বেসিক্যালি কি করি? আমরা কিন্তু বেশি খাই, তাই না? সো তাইলে এই পর্যন্ত আমাদের কিন্তু মোটামুটি প্রথম অধ্যায় কিন্তু শেষ, ঠিক আছে? সো দেখো
শেষ সময়ের একটু কথা বলে দিই, তোমাদের যেহেতু জীববিজ্ঞান পড়াচ্ছি, জীববিজ্ঞানের একটু শর্ট সাজেশনটা তোমাদের শেষ সময় দিয়ে দিই। জীববিজ্ঞানের জাস্ট শুধু জীববিজ্ঞানের শর্ট সাজেশনটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি যে ভাই কোন অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? জীববিজ্ঞান, তো দেখো জীববিজ্ঞানের মধ্যে প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে এই আজকে যেটা পড়ালাম, কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন এইগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? 2 নম্বরে অণুজীব, প্রথম পত্রের অণুজীবটা একটু ভালো করে পড়বা। ওকে, 3 নম্বরে পড়বা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? সংবহন তন্ত্র। 4 নম্বরে পড়বা হচ্ছে খাদ্য ও পুষ্টি, খাদ্য ও পুষ্টি মানে পরিপাক, ঠিক আছে? সহজ কথায় কি, পরিপাক। এটা একটু সুন্দর করে পড়ে ফেলবা, পরিপাকটা একটু সুন্দর করে পড়ে ফেলবা। এছাড়া 5 নম্বরে তুমি অবশ্যই পড়বা হচ্ছে অস্থি মানে কঙ্কালতন্ত্র, ঠিক আছে? অস্থি পড়বা। 6 নম্বরে পড়বা হচ্ছে মস্তিষ্ক। 7 নম্বরে আছে বৃক্ক ও ফুসফুস। ফুসফুস। 8 নম্বরে অবশ্যই একটু পড়ে যাবা আছে উদ্ভিদ শরীর তত্ত্ব। আগামী 1 সপ্তাহে তোমরা এই 8টা অধ্যায় একটু সুন্দর করে শেষ করে ফেলো। এই যে 8টা অধ্যায় তোমাদেরকে দিলাম, আগামী 1 সপ্তাহ, আমি আগামী সপ্তাহের বুধবারের দিকে আসবো। সো এই 8টা অধ্যায় যদি শেষ করতে পারো, আমি তোমাকে বলতে পারি যদি 15 মার্ক আসে, তাহলে ভাইয়া তুমি প্রায় আছে 12 মার্ক কিন্তু কাভার দিয়ে ফেলতেছো। এই 8টা অধ্যায় শেষ মানে 12 মার্ক কিন্তু তোমার হয়ে যাচ্ছে। বাকি যে 3 মার্ক আছে এইটা পাইতে গেলে তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আরো বেশ কিছু অধ্যায় পড়া লাগবে। সো একেবারে শর্ট সাজেশন যদি বলো যে ভাই শর্ট সাজেশন বলেন, তো শর্ট সাজেশন হচ্ছে এইটা। শর্ট সাজেশন কি, এইটা। সো একটু সবাই সুন্দর করে লিখে নাও, দরকার হলে একটু লিখে নাও, আমি তোমাদেরকে একটু সময় দিবা। স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশটটাও নিয়ে ফেলো, কারণ এটা তোমাদের লাগবে। এই যে শর্ট সাজেশন বলতেছি, এই 8টা অধ্যায় যদি একটু ভালো করে পড়ো, 12 মার্ক তুমি কমন পেয়ে যাবা। সাধারণত হচ্ছে 15 মার্ক তো আসে, তার মধ্যে 12 মার্ক কিন্তু তুমি কমন পেয়ে যাবা। সো এটা লেখা হয়েছে, সবাই একটু কমেন্ট করো। এটা লেখা হয়েছে, এটা সবাই কি বুঝতে পারছো? এটা লেখা শেষ? যার যার লেখা হয়েছে একটু ভাইকে কমেন্ট করে জানাই দাও তো লেখা হয়েছে কিনা। এটা যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখো, যদি লেখা হয়ে যায় তাহলে ভাইকে একটু ডান লিখে দাও। ওকে, জেড ভাই ডান, আমরা লিখে ফেলছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, তো ইয়াসমিন সুলতানা ইভা বলছে হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জান্নাতুল মনে বলছে ডান। সো তাইলে এই 8টা অধ্যায় পড়ো, ডিপ্লোমা বিএসসি যেই হও না কেন, আলহামদুলিল্লাহ এটা পড়লে তুমি কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? সো তাইলে শান্তা আক্তার বলছে ডান, ইশরাত জাহান বলছে ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার স্কুল এই যে তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করছে, তো আমি সর্বশেষ তোমাদেরকে আবার একটু বলি, তোমাদেরকে আমাদের এক্সাম বেসে আবারও তোমাদেরকে ইনভাইট করবো, যারা এখনো পর্যন্ত পরীক্ষা দাও নাই। যারা অলরেডি ভর্তি হয়েছো তারা হয়েছো, যারা হও নাই তারা একটু কম্পিটিশন করে একটু পরীক্ষা দিয়ে দেখো। এখানে কিন্তু কিছু ফ্রি পরীক্ষাও আছে, তো সেইগুলো তো অন্তত তোমরা কিন্তু দিতে পারবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমরা যারা আসলে হও নাই তারা দ্রুত হয়ে যাবা। এবং আজকে তাহলে আমাদের ক্লাসটা শেষ করে দিব। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটু জানিয়ে দিবা, এবং সেই সাথে সাথে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ক্লাসগুলো একটু শেয়ার করে বন্ধুদের সাথে একটু জানানোর সুযোগ দিও। এবং এইভাবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটা নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ আমরা আবার তোমাদের সামনে আসব, এবং সেই নতুন টপিকটা সুন্দরভাবে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝাই দিব, নার্সিং ভর্তি পরীক্ষায় যাতে তোমাদের আসে সেরকম ভাবে সুন্দর করে শর্ট করে কিভাবে শেষ করা যায় সেটা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। সো সেই পর্যন্ত তাহলে সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য দোয়া করবা যেন ভাইয়া একটু দ্রুত সুস্থ হয়ে যেতে পারে, যাতে আর সমস্যাগুলো না হয়, ঠান্ডার যে সমস্যা আছে, এবং তোমরাও যাতে ঠান্ডা থেকে মুক্ত থাকতে পারো এবং সুন্দরভাবে পড়াশোনা শেষ করে 27 তারিখে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো, এই দোয়া রেখে তাহলে আজকের মতো ক্লাসটা তাহলে আমি শেষ করে দিব। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী সপ্তাহে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।